ছাত্রছাত্রী কেমিস্ট্রি লার্নিং চ্যানেলে আমরা আজকে আবার একটা খুব সুন্দর মডেল কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করব সেমিস্টার 1-এর জন্য, যারা নতুন সিলেবাসে একাদশ শ্রেণীতে পরীক্ষা দেবে। যে চ্যাপ্টারটার উপর আমরা ডিসকাস করব সেটা হলো ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিজ। সহজ কথায় আমরা বলি পর্যায় সারণী। প্রথমেই দেখে নিই আমাদের কত নম্বরের এমসিকিউ কোয়েশ্চেন এখান থেকে আসবে আর কি কি সিলেবাসে আছে। এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের 4 মার্কসের কোয়েশ্চেন আসবে, অর্থাৎ 4টে কোয়েশ্চেন আমাদের এখান থেকে আসবে। কি কি সিলেবাসে আছে? মডার্ন পিরিয়ডিক ল অ্যান্ড দ্য প্রেজেন্ট ফর্ম অফ পিরিয়ডিক টেবল, পিরিয়ডিক ট্রেন্ডস ইন প্রপার্টিজ অফ এলিমেন্টস, সেখানে অ্যাটমিক রেডিয়াই, আয়নিক রেডিয়াই, ভ্যান ডার ওয়ালস রেডিয়াই, আইই, ইলেকট্রন গেন এনথ্যালপি অর ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, ভ্যালেন্সি, নোমেনক্লেচার অফ এলিমেন্টস উইথ অ্যাটমিক নাম্বার গ্রেটার দ্যান 100। এইগুলো থেকে কীরকম প্রশ্ন আসতে পারে তার আমরা একটা ধারণা করার চেষ্টা করব। আমি চেষ্টা করব সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করে দেওয়ার। তোমরা সবাই এগুলো অভ্যাস করবে অবশ্যই। রায় মার্টিনের বইয়ের প্রশ্ন বিচিত্রা থেকে আমরা আলোচনা করি। এখানে অনেক স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া আছে নতুন সেমিস্টারের জন্য। আমার মনে হয়েছে এটাই তোমাদের জন্য সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। চলে এসো শুরু করি। দেখো, প্রথমে যে প্রশ্নগুলো দেওয়া আছে আমি এখানে থেকে কিছু সিলেক্টেড প্রশ্ন ডিসকাস করব, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। নিম্নোক্ত কোন শ্রেণীভুক্ত মৌলগুলি নিকোজেন মৌলরূপে পরিচিত? তার মানে তোমাকে খুব ভালো করে বুঝতে হবে কোন গ্রুপকে হ্যালোজেন বলে, কোন গ্রুপকে চ্যালকোজেন বলে, কোন গ্রুপকে নিকোজেন বলে, কাকে অ্যালকালি মেটাল বলে। তাহলে নিকোজেন মানে হচ্ছে আমার গ্রুপ 15, যেখানে আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। প্রদত্ত কোনটি মুদ্রা ধাতু রূপে পরিচিত? কয়েনেজ মেটাল কাকে বলে সেটা আমরা জানি, কপার্স। প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি বর ধাতু? সেটা হচ্ছে গোল্ড, AU। এই প্রশ্নটা আমার খুব পছন্দের প্রশ্ন। মেন্ডেলিপের পর্যায় সারণীতে একা সিলিকন নামে যে মৌলটি পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে সেটি হলো, অর্থাৎ একা সিলিকন এবং একা অ্যালুমিনিয়াম তোমাদের খুব ভালো করে পড়তে হবে। উত্তর হবে জার্মেনিয়াম। 3টে একা আছে, একটা হচ্ছে একা বোরন যাকে আমরা বলছি স্ক্যান্ডিয়াম, একা অ্যালুমিনিয়াম যাকে আমরা বলছি গ্যালিয়াম, একা সিলিকন যেটা এখানে প্রশ্ন এসছে যাকে আমরা বলছি জার্মেনিয়াম। তোমরা 3টেকেই পড়ে নেবে, কেন যে কোনোটা তোমাদের আসতে পারে। খুব সহজ প্রশ্ন যদি আসে যে দীর্ঘ পর্যায় সারণীতে মৌলগুলিকে ক্রমবর্ধমান যে ধর্মানুসারে সাজানো হয়েছে সেটি হলো অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্ক। প্রতিটি কক্ষে সর্বাধিক 4টি করে ইলেকট্রন থাকতে সক্ষম হলে পর্যায় সারণীর 3য় পর্যায়ে উপস্থিত মোট মৌলের সংখ্যা কত হবে? সেটা হলো আমার 16। এই প্রশ্নগুলো অভ্যাস করার জন্য খুব ভালো, বাট বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো হচ্ছে যেমন 9 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুটি শিখা পরীক্ষায় সাড়া দেয় না? এটা এস ব্লকেও আসতে পারে। সেটা হচ্ছে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম। এরা শিখা পরীক্ষায় সাড়া দেয় না। এখানে যেহেতু ম্যাগনেসিয়াম অপশন নেই, বেরিলিয়ামই আছে, তাহলে উত্তর হলো বেরিলিয়াম। যেমন ধরো তোমার এখানে প্রশ্ন করা হয়েছে পর্যায় সারণীর সবচেয়ে বেশি তৈরিয়াত্মক মৌলটির যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস হলো। সবচেয়ে বেশি তৈরিয়াত্মক মৌলের যোজ্যতা কক্ষে ইলেকট্রন বিন্যাস কী হবে? তাহলে গ্রুপ 17। গ্রুপ 17 ইলেকট্রন বিন্যাস এখানে দেখে নাও। তোমার 2s2 2p5, 3s2 3p5, 4s2 4p5, 5s2 5p5, অর্থাৎ সবই 17 দিয়েছে। আমরা সবচেয়ে বেশি থাকতে হবে ডান দিকে ওপরে, অর্থাৎ নিচ থেকে ওপরে গেলে তৈরিয়াত্মকতা বৃদ্ধি পায়। তাই সবচেয়ে বেশি তৈরিয়াত্মক হবে 2s2 2p5, যেটা হচ্ছে ফ্লুরিন। হালকা তরল ধাতু কোনটি? উত্তর হচ্ছে গ্যালিয়াম। প্রদত্ত কোন ইলেকট্রন বিন্যাসটি ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সেটা হচ্ছে n-1 d 1 to 10 ns2। অবশ্যই স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক মুখস্থ করবে। ইউরোপিয়াম এর সঠিক ইলেকট্রন বিন্যাস, যেহেতু এখানে অর্ধপূর্ণ থাকে তাই এটা পরীক্ষাতে বেশি জিজ্ঞেস করে এবং সংসদও প্রদত্ত প্রশ্ন হিসেবে এটাকে রেখেছে। তাই অ্যান্সার হবে জেনন 4f7 6s2। n-2f 1 to 14, n-1 d 0 to 1 ns2 সাধারণ ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলগুলি কোন ব্লকের? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এফে ফিল আপ হতে পারে, ডিতে ফিল আপ হয়েছে একটা বা 0টা, অতএব এটা হচ্ছে এফ ব্লক এলিমেন্টস, যাকে আমরা বলি ল্যান্থানয়েডস অর অ্যাক্টিনয়েডস, তাকে এফ ব্লক এলিমেন্ট। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। ল্যান্থানয়েড এবং অ্যাক্টিনাইড এর সাধারণ জারণ স্তর কি? সেটা উত্তর হবে +3। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সংসদ নমুনার প্রশ্ন। অবশ্যই সংসদ নমুনার প্রশ্ন সবগুলো পড়বে। তো এটা অ্যান্সার হবে +3। 12-এ তোমাদের আবার লাগবে ডিএনএ ব্লক বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে তোমাদের এটা ডিটেলসে পড়তে হবে। এটা ইম্পর্টেন্ট সেই পয়েন্ট অফ ভিউ থেকে। প্রদত্ত কোনটি নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস? নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ns2np6, অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রন বিন্যাস নিয়ে আমরা কিন্তু অনেক প্রশ্ন পাচ্ছি। খুব ভালো করে পড়তে হচ্ছে সাধারণ ইলেকট্রন বিন্যাস যোজক কক্ষের।
এবার দেখো প্রতিনিধি মৌল কাদের বলে, এখানে একটা প্রশ্ন দিয়েছে যে পর্যায় সারণীতে গ্রুপ 1, 2 এবং 13 থেকে 17 মৌলগুলি কী নামে পরিচিত। রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস বা প্রতিনিধি মৌল সেটা হচ্ছে এটা। তাহলে আরও যেগুলো বলেছে সেগুলো তোমার জেনে রাখতে হবে। অভ্যন্তরীণ সন্ধিগত মৌল এ ব্লক, সন্ধিগত মৌল ডি ব্লক, প্রতিনিধি মৌল ক্ষার ধাতু সেটা হচ্ছে গ্রুপ 1, সন্ধিগত মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস সেটা আমরা ডিসকাস করলাম ডি ব্লকের। প্রদত্ত কোনটি সন্ধিগত মৌলের ধর্ম নয়, অর্থাৎ সন্ধিগত মৌলকে খুব ভালো করে পড়লে তবে তুমি এই অ্যান্সারটা দিতে পারবে। সন্ধিগত মৌলগুলি বহু সংখ্যক জারণ স্তর প্রদর্শন করে, উত্তর হচ্ছে কারেক্ট। সন্ধিগত মৌলগুলি শিখা পরীক্ষায় বর্ণ দেখায়, এরা পরাচুম্বকীয় প্রকৃতির হয় এবং এরা ওদের যৌগগুলি অনুঘটক রূপে কাজ করে। তাহলে শিখা পরীক্ষায় বর্ণ দেখায় এটা কিন্তু এদের ধর্ম নয়, তার কারণ সব সন্ধিগত মৌলই শিখা পরীক্ষায় বর্ণ দেখায় না। পরের প্রশ্নে চলে আসি, অভ্যন্তরীণ সন্ধিগত মৌল কোন ব্লকভুক্ত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সহজ কিন্তু জানা উচিত, সেটা হচ্ছে ব্লক। নিম্নোক্ত কোন ল্যান্থানাইড আয়নটির আয়নীয় ব্যাসার্ধ সবচেয়ে কম? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লুটেসিয়াম, যে এদের আবরণী ক্ষমতা কম, তাহলেও কিন্তু সেটা অ্যান্সার হবে। যেমন এখানে দিয়েছে ল্যান্থানয়েড সংকোচনের কারণ এস কক্ষকের উচ্চ বেদন ক্ষমতা, এফ কক্ষকের দুর্বল আবরণী ক্ষমতা, উচ্চ পারমাণবিক ভর, এদের কোনোটিই নয়। তাহলে উত্তর হবে এফ কক্ষকের দুর্বল আবরণী ক্ষমতা, পুয়ার শিল্ডিং অফ এফ অরবিটালস। একটি মৌলে ইলেকট্রন বিন্যাস যদি এরকম হয় তাহলে সেটি কোন ব্লকের, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্লক জিজ্ঞেস করছে। পর্যায় সারণী যে গ্রুপে ধাতু, অধাতু, ধাতুকল্প 3 প্রকার মৌল উপস্থিত থাকে সেই গ্রুপটি কি? সেটা হলো গ্রুপ 14, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। 113 এবং 115 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল দুটি পর্যায় সারণী কোন ব্লকে আছে? তাহলে সেটা হলো পি ব্লক। এটা আমরা কোনোদিন শিখেছিলাম, তোমরা খেয়াল করছো কিনা জানি না, আগের ভিডিওগুলোতে বলেছি যে এগুলো ব্লক কেমিস্ট্রি ভিডিও ছিল, যে আমরা কী করে এগুলো বের করতে পারবো। তার জন্য আমরা প্রথম পিরিয়ডে আমরা জানি 2টো আছে, তারপরে পিরিয়ডে 8টা আছে, তারপরে পিরিয়ডে 8টা আছে, তারপরে পিরিয়ডে 18টা আছে, আবার 18টা আছে, 32 আছে। এরমভাবে আমরা যোগ করে করে যে কোনোটা করতে পারি। এগুলো পরে দেখানো হয়েছে, তোমরা যদি এই চ্যানেলে দেখতে থাকো তাহলে নিশ্চয়ই পেয়ে যাবে কোনো না কোনো ভিডিওর মধ্যে। এরপর দেখো বলা হয়েছে যে এই প্রশ্নটা 112, এটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু ইউপ্যাক কাছে আমাদের সিলেবাসে আছে। 112 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের সংকেত কি? 112, তাহলে আন বায়াম, তাহলে UUB, তাহলে এটা হবে UUN হবে না, UUT হবে না, UUO হবে না, তাহলে UUB। ইউপ্যাক নোমেনক্লেচার কিন্তু এবার একটা আসতে পারে। UNQ মৌলটি পারমাণবিক ক্রমাঙ্ক কত? তাহলে U হচ্ছে 1, N হচ্ছে 0 আর Q হচ্ছে 4, তাহলে অ্যান্সার হচ্ছে 104। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আইদার ইউপ্যাক নামটা বলে দেবে, আমাকে পারমাণবিক সংখ্যাটা লিখতে হবে, বা পারমাণবিক সংখ্যা বলে দেবে, ইউপ্যাক নামটা লিখতে হবে। অনেকেরই তো ইচ্ছা হয় NIT IIT পড়তে, সেখানে কোশ্চেন কেমন হয়। JEE মেন 2022-এ একটা কোশ্চেন এখানে পেয়ে গেলাম। দেখো সেখানে বলেছে যে একটা ইলেকট্রন বিন্যাস বলে দিয়েছে যে RN5F14 6D1 7S2, তাহলে এর ইউপ্যাক নাম কী হবে? তাহলে এখানে তোমার জানতে হবে যে টোটাল অ্যাটমিক নাম্বারটা কত হলো, তাহলে তুমি পেয়ে যাবে। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, সেখান থেকে তুমি অ্যাটমিক নাম্বার জেনে গেলে। কেন আমি ওই যে বললাম 8 যোগ করবে 18, আবার 8 যোগ করবে 18 যোগ করবে 18 যোগ করবে 32 যোগ করবে, এরকমভাবে তুমি বের করে নিতে পারবে। তাহলে সেইটা পেয়ে যাওয়ার পর তোমাকে এর মধ্যে সেটা করতে হবে। তাহলে অ্যান্সারটা হবে আননীল ট্রায়াম। এটা আমাদের বোর্ডে এত কঠিন কোশ্চেন আসবে না। এরপর দেখো বলেছে 119 পারমাণবিক ক্রমাঙ্ক সংখ্যার মৌলের ইউপ্যাক নাম কি? ইউপ্যাক নাম আমি বলবো অবশ্যই পড়ে যাবে, খুব ইম্পর্টেন্ট। নতুন কোনো ক্ষার ধাতু আবিষ্কৃত হলে তার পারমাণবিক সংখ্যা হবে, অর্থাৎ ক্ষার ধাতুর যে পারমাণবিক সংখ্যা পরপর রয়েছে সেখানে নতুন যদি কেউ আবিষ্কৃত হয় তাহলে সেটা কত হবে? অ্যান্সার হবে 119। বোরনের সঙ্গে কৌণিক সম্পর্কযুক্ত মৌল, খুব ইম্পর্টেন্ট, ডায়াগোনাল রিলেশনশিপ, অ্যান্সার হবে সিলিকন। সিজিয়াম, সিরিয়াম মৌল দুটির প্রথমটি এবং দ্বিতীয়টি কি? তাহলে সিজিয়াম, সিরিয়াম, তাহলে প্রথমটি হলো আমার ক্ষার ধাতু, তার কারণ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। আর দ্বিতীয়টি হলো সিরিয়াম, যেটাকে আমরা সেরিয়াম বলি, সেটা হচ্ছে ল্যান্থানয়েড মৌল। কেন সেরিয়াম থেকে লুটেসিয়াম আমরা জানি ল্যান্থানয়েড এলিমেন্টস। তোমাদের এবার স্তম্ভ মেলানো কোয়েশ্চেন আসবে, যাকে কলাম ম্যাচিং বলি। এখানে পারমাণবিক সংখ্যা বলে দিয়েছে, এখানে বলেছে ব্লক। তাহলে এই পারমাণবিক সংখ্যাগুলোকে তোমাকে এমনভাবে রিঅ্যারেঞ্জ করতে হবে, দিয়ে ব্লক দেখতে হবে। যেমন কোনটা কোন ব্লক তুমি বুঝবে কি করে? মনে করো 37, তাহলে 37 মানে আমাদের ইনার্ট এলিমেন্ট, 36 ঠিক তারপরেই চলে গেছে, তাহলে ইনার্ট এলিমেন্ট মানে গ্রুপ 18, তাহলে গ্রুপ 18-এর পরেই আমার চলে গেছে, সেটা হচ্ছে আমার এস ব্লক, তাহলে এটা হবে এস ব্লক। এরকমভাবে তুমি ইনার্ট এলিমেন্ট করে নেওয়ার পর বাকি যেটা পড়ে থাকছে সেটাকে সাজিয়ে করতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওটার চেয়েও আরও ইম্পর্টেন্ট কলাম ম্যাচিং কিছু রয়েছে, যেমন 3D সন্ধিগত মৌল কত থেকে কত,
ল্যান্থানয়েড শ্রেণী কত থেকে কত, অ্যাক্টিনয়েড শ্রেণী কত থেকে কত, অর্থাৎ তাদের আমাকে খুব ভালো করে পড়তে হবে বিভিন্ন শ্রেণীর ফার্স্ট এলিমেন্ট, লাস্ট এলিমেন্টে অ্যাটমিক নাম্বার। আমরা যে গ্রুপগুলো পড়ছিলাম, ক্ষারীয় মৃত্তিকা ধাতু কাকে বলে, তেজস্ক্রিয় মৌল কাকে বলে, ধাতুকল্প কাকে বলে, ক্ষার ধাতু কাকে বলে, সেগুলো আমরা প্রত্যেকটা উদাহরণ প্র্যাকটিস করবো, কেন এরকমভাবে আমাকে সাজাতে দিতে পারে। কপার সন্ধিগত মৌল না নয়, ফ্লুরিন সে কীরকম, অধাতু না ধাতুকল্প, তারপরে সিলিকন কীরকম, সিরিয়াম কীরকম, সেগুলো একটু পড়তে হবে। তোমরা এই পরীক্ষার জন্য স্তম্ভ মেলানো খুব ভালো করে অভ্যাস করবে। স্তম্ভ মেলানোর মধ্যে থেকে কিন্তু প্রশ্ন প্রায়ই আসবে, তাহলে খুব ভালো করে জেনে নেবে চ্যালকোজেন, ল্যান্থানাইড, নিকোজেন, হ্যালোজেন অলরেডি বললাম, ধাতু, অধাতু, নিষ্ক্রিয় গ্যাস, ল্যান্থানয়েডস, তারপরে ধাতুকল্প। বিবৃতির প্রশ্ন আসতে পারে। বিবৃতির প্রশ্ন মানে যেগুলোকে আমরা অ্যাসারশন রিজন প্রশ্ন বলছি, যে কোনো একটা বিবৃতি দিয়ে দিল যে স্ক্যান্ডিয়াম হলো ডি ব্লক মৌল, দিয়ে বললো সর্বশেষ ইলেকট্রনটি 3D উপকক্ষে প্রবেশ করে, তাহলে এবার বলো এ আর অর্থাৎ অ্যাসারশন আর রিজন দুটোই কারেক্ট, আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরকম তোমাদের বিবৃতির প্রশ্ন আসতে পারে। সেগুলো ব্যাসার্ধ থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটাকে আমরা বলি আইসোইলেকট্রনিক স্পিসিস, সেটা খুব ভালো করে পড়বে। আইসোইলেকট্রনিক স্পিসিস দিয়ে দেবে, দিয়ে বলবে ব্যাসার্ধ, যেটা 11-এ একবার এসেছিল 2008 সালে, 8 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত আয়নগুলির মধ্যে কোনটির ব্যাসার্ধ সর্বনিম্ন, অর্থাৎ সবার ইলেকট্রন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, তাই এদের ব্যাসার্ধ পরিবর্তন হবে, সেটা পড়বে। সর্বনিম্ন আসতে পারে, সর্বোচ্চ আসতে পারে, এগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। ধ্রুবকায়ন শক্তি কার বেশি, সেটা খুব ভালো করে পড়বে। তারপরে তোমার বিজারণ ধর্ম অনুসারে সাজাও, সেই অর্ডারটা পড়বে। ধাতব ধর্ম অনুসারে সাজাও, সেগুলো পড়বে। এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রদত্ত কোনটি উত্তম জারক, তাহলে সেটা হবে লেড 4+, কেন লেডের ইনার্ট পেয়ার ইফেক্টের জন্য লেড 2+ হয়ে থাকতে চায়, 4+ সহজে থাকতে চায় না। এখানে সংসদ নমুনা প্রশ্নগুলো অবশ্যই পড়বে যদি কারো বই থাকে। কোন ধ্রুবকায়ন শক্তি কার বেশি, এটা ফাজানসুল থেকে প্রশ্ন পাবে, চার্জ বাই রেডিয়াস। আয়নী ভবনের ক্রম খুব ভালো করে পড়বে। আয়নী ভবনের ক্রম আমাদের জন্য খুব ভালো করে জানতে হবে। নিষ্ক্রিয় জোর প্রভাব খুব ভালো করে পড়তে হবে। তারপরে তোমার ইলেকট্রন গেন এনথালপিতে তো আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হ্যালোজেন পরিবার আর চ্যালকোজেন পরিবার। সেখানে কিন্তু অবশ্যই ইলেকট্রন গেন এনথালপি ফ্লুরিন বেশি হবে না, ক্লোরিন বেশি হবে, সেটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু আমরা অ্যান্সার ঠিক করতে পারবো না। তাই যদি কখনো প্রশ্ন আসে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এর ইলেকট্রন গেন এনথালপি কার সবচেয়ে বেশি, তাহলে অ্যান্সার হবে ক্লোরিনে ইলেকট্রন গেন এনথালপি সবচেয়ে বেশি। এখানে যেমন প্রশ্ন দিয়েছে কোনটির আয়নায়ন শক্তি সর্বোচ্চ, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, ফসফরাস, তাহলে এখানে অ্যান্সার হবে আর্গন, কেন আর্গন ইনার্ট গ্যাস। এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা আমি বললাম, এই যে প্রশ্নটা ইলেকট্রন গেন এনথালপি বা ইলেকট্রন গ্রহণ এনথালপির মান সবচেয়ে বেশি কোনটা, সেটা অ্যান্সার হবে ক্লোরিন। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। কোনটি অধিক তড়িৎ ধনাত্মক, সেটা প্রশ্ন দিয়েছে যে কোনটি অধিক তড়িৎ ধনাত্মক হবে, সেটার অ্যান্সার হবে জেনন 6s1, ইলেকট্রন বিন্যাস থেকে লিখতে বলেছে। কোনটি তড়িৎ ধনাত্মকতা সর্বোচ্চ, সেটা হচ্ছে সিজিয়াম। পর্যায়ে নিম্নলিখিত ইলেকট্রন বিন্যাসগুলির মধ্যে কোনটি সর্বোচ্চ তড়িৎ ধনাত্মকতা সম্পর্কিত, তাহলে এখানে অনেক রকম ইলেকট্রন বিন্যাস দিয়েছে, সেটা হচ্ছে NH2NP5, সেটা হবে আমার অ্যান্সার, যাকে আমরা বলছি হ্যালোজেনের ইলেকট্রন বিন্যাস, যোজক কক্ষের ইলেকট্রন বিন্যাস। এখানে খুব ভালো করে পড়বে, সেটা হচ্ছে অক্সাইডের ক্ষারধর্মী, অম্লধর্মী। নিম্নলিখিতর মধ্যে কোনটি সর্বোচ্চ ক্ষারধর্মী, তাহলে যত ধাতুর অক্সাইড হবে তত বেশি ক্ষারধর্মী হবে, তাহলে অ্যান্সার হচ্ছে সোডিয়াম অক্সাইড। প্রদত্তর মধ্যে কোনটি বেশি অ্যাসিড ধর্মী, তাহলে সেটা হচ্ছে সালফার অক্সাইড। তাহলে সালফার, ফসফরাস, জিঙ্ক, সোডিয়াম, তাহলে এগুলো তোমাকে ভালো করে জানতে হবে, কোনটা বেশি অম্লধর্মী, কোনটা বেশি ক্ষারধর্মী, এগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বিজারণ ক্ষমতা অনুসারে সাজাও, এটা অবশ্যই আমাদের পড়তে হবে, যদিও আমাদের 12-এ আবার আছে, সেটা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। যত আমার সাইজ বাড়বে তত সহজে হাইড্রোজেনটা মুক্ত হবে, তাই বিজারণ ক্ষমতা বাড়বে। তো এগুলোকে বিজারণ ক্ষমতা সাজাতে দেয়, যদি দেয় তাহলে এটা আমাকে খেয়াল রাখতে হবে যে বিসমাথ সবচেয়ে বেশি, তারপর অ্যান্টিমনি, তারপর আর্সেনিক, তারপর ফসফরাস, তারপর নাইট্রোজেন। ভালো করে তোমরা পড়বে। হ্যালাইডগুলোর মধ্যে কে শক্তিশালী বিজারক পদার্থ, তারপরে তোমার কোনটি উভধর্মী অক্সাইড গঠন করে না, তাপীয় স্থায়িত্ব বেশি কার, কোন অক্সাইডটি তোমার আম্লিক, কোন অক্সাইডটি ক্ষারীয়, এরকম ম্যাচিংয়ের প্রশ্ন তো অলরেডি বললাম। যেমন এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কার্বন মনোক্সাইড, বেরিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, Cl2O3, তাহলে এর মধ্যে বলেছে কোনটি ক্ষারীয়, কোনটি প্রশম, আম্লিক, উভধর্মী। এদেরকে অলরেডি সাজিয়ে দিয়েছে, তোমাকে তোমার মতো সাজাতে হবে। এটা নিট 2020-তে এসছে, বাট প্রশ্নটা অবশ্যই তুলনামূলকভাবে অনেক সহজ। আয়নী ভবন অনুসারে সাজানো আছে, পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজানো আছে, ধাতব ধর্ম অনুসারে সাজানো আছে, ইলেকট্রন গ্রহণ এনথালপি অনুসারে সাজানো আছে। এই সাজানোগুলো কোনটার সাথে কারেক্ট ম্যাচিং হবে, কলাম ম্যাচিং, সেটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাই আশা করব তোমরা অলরেডি প্রশ্নের ধরন বুঝতে পেরে গেছো। এবার আমরা পর্যায় সারণী সেইভাবে পড়ে নিয়ে অবশ্যই 4টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবো। তাহলে আমরা এই চ্যাপ্টারের সমস্ত রকম প্রশ্নগুলোকে ভালো করে পড়ে রাখবো এবং অভ্যাস করব। অ্যাসারশন রিজন যতক্ষণ না চ্যাপ্টারটা ক্লিয়ার হবে, কেস স্টাডি, ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে না। তাই এটাকে ভালো করে অভ্যাস করো, আশা করবো এটা তোমাদের উপকারে আসবে। যদি কাজে লাগে অবশ্যই বলবে, তাহলে অন্য চ্যাপ্টারের আমি কিছু কোয়েশ্চেন সময় পেলে ডিসকাস করার চেষ্টা করবো।